স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকের সাথে আছে আমি তপন মাহমুদ লিমন। আমাদের আজকের বিষয় সৌর আলোকে উড়ছে বিমান। বর্তমান দুনিয়ায় জ্বালানি বা জ্বালানি সংকট একটা বড় আলোচনার বিষয়। সেক্ষেত্রে বিকল্প জ্বালানির ব্যবহার এবং এর প্রয়োজনীয়তা নিয়ে আমরা অনেক সময় কথা বলি, এবং আমরা সেই বিকল্প জ্বালানির ক্ষেত্রে সৌরশক্তির কথা আলোচনায় আসে নানাভাবে। আমরা দেখেছি সৌরশক্তি নানা ব্যবহার হচ্ছে। একটা যুগান্তকারী আবিষ্কার বলেন বা জায়গা বলেন, সেটা হচ্ছে কয়েক বছর আগেই সৌরচালিত বিমান উড়েছে আকাশে। আমরা সম্প্রতি দেখছি আজকে বাংলাদেশের আকাশে উড়ে গেছে সুইস একটি বিমান কোম্পানির, যেটি সৌরচালিত বিমান ইম্পালস 2। সেটি ধরি আজকে আমাদের আলোচনার বিষয়। সৌর যে শক্তি ব্যবহার করে যে আমরা যুগান্তকারী একটা জায়গায় যাচ্ছি, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের বিষয়ের সাথে যুক্ত হবে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশ এই ক্ষেত্রে কতটা কাজ করছে, কতটা সম্ভাবনা রয়েছে, বাধা কিভাবে কোনগুলো রয়েছে, সেক্ষেত্রে কাজ করার জায়গা কি, সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আজ কথা বলার জন্য উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জির পরিচালক ডক্টর সাইফুল হক, রয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানকার অধ্যাপক এবং সৌরশক্তি বিষয়ক যিনি গবেষণা করে থাকেন ডক্টর জাহিদ হাসান মাহমুদ, এবং এছাড়াও রয়েছেন মোহাম্মদ এনামুল করিম পাভেল, যিনি হেড অফ রিনিউয়েবল এনার্জি ইটকল। আপনাদের তিনজনকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা যেটা আলোচনা বলছিলাম আমি, যে আজকে একটা বিমান আমাদের আকাশ সীমা দিয়ে চলে গেছে বিকাল 4:30টার দিকে, এবং এটার একটা বিশেষত্ব আমরা আগে জেনেছি যে এটি সৌরচালিত বিমান। এটি আগেও উড়েছে এবং এটি গত মার্চের 6 তারিখের দিকে একটি নতুন যাত্রা শুরু করেছে সারা বিশ্বব্যাপী। এর আগে 26 ঘন্টা একটানা উড়েছিল বিমানটি। এই যেটা একটা বড় অগ্রযাত্রা আমাদের সৌরশক্তির এই জায়গাটা। ডক্টর সাইফুল হক, আপনার কাছে প্রথমে এই ইম্পালস 2 এর বিষয়টি একটু জানতে চাই। আচ্ছা, ইম্পালস 2 সম্বন্ধে আমি বলি। এটা প্রথম পরীক্ষামূলকভাবে 2010-এ একটা টেস্ট ফ্লাইট করা হয়, এবং এই প্লেনটাকে একটা বিশেষ স্ট্রাকচারে তৈরি করা হয়। কারণ আপনারা জানেন সোলার সেল বা সোলার প্যানেলের জন্য জায়গা লাগে অনেক বেশি, যার জন্য এটার যে পাখা, যে উইং, সেটাকে পাশের দিকে এত বড় করা হয় যে বোয়িং 747 তার পাশের যে লম্বা, এটা হলো প্রায় 72 মিটার, তো ওই পরিমাণটাকে করা হয়েছে। এবং এখানে প্রায় 17,248টা সোলার সেল লাগানো হয়েছে, এবং এই সেলগুলি খুব বিশেষ আকারে তৈরি, খুব পাতলা, মাইক্রন, যেটাকে বলে লাইক হেয়ার লাইক থিন, এরকম করা হয়েছে। এবং নিচে এটার যেন ওজন কম থাকে কাপড়ের মতো ফাইবার দেওয়া হয়েছে, এবং যে স্ট্রাকচারটা উইংয়ের, এটা কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। তো এইটা একটা বিশেষভাবে তৈরি করেছে দেখানোর জন্য যে আগামীতে যে প্লেন বা বিভিন্ন রকম ট্রান্সপোর্টেশনগুলি আসলে সোলার দিয়ে চালানো সম্ভব। আর প্লেনের ফ্লাইটের ক্ষেত্রে এখানে একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন ধরেন দিনের বেলা প্লেনটা 9,000 ফিট উপরে উঠবে, যাতে সূর্যের আলোটা সে বেশি পায় কাছাকাছি, কারণ গ্রাউন্ড লেভেল থেকে 9,000 ফিট অনেক বেশি। আর রাত্রেবেলা সে নেমে যাবে 1500 ফিট নিচে, যাতে তার ওই বিভিন্ন রকম যে আপনার ফ্রিকশনাল লসগুলি কম হয়, কারণ তখন সে ব্যাটারিতে করবে। এটার মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, সেটা দিয়ে সারাদিন সে চার্জ হবে এবং রাত্রেবেলা এটা চলবে। এবং এইবারে টেস্ট ফ্লাইটটা চলবে 5 দিন। তখন শুরু করেছে আবুধাবি থেকে, মাসকাত হয়ে ওটা আসছে এখন ইন্ডিয়ার আহমেদাবাদ, তারপরে বেনারসি, ওখান থেকে এখন বাংলাদেশ উপরে ফ্লাই করে চলে গেছে মায়ানমার, এখান থেকে এটা চায়না যাবে, তারপরে আবার এটা ব্যাক করবে। এই হলো মোটামুটি এই প্লেনের ব্যাপার স্যাপার। আর প্লেনটার জন্য বিশেষভাবে ইলেকট্রিক ইঞ্জিন করা হয়েছে, 4টে ইলেকট্রিক ইঞ্জিন, এক একটা 17 ভোল্টের, এবং এগুলো হাইলি এফিসিয়েন্ট মানে 98%, যেটাতে লস একেবারেই নাই। তো এই সোলারের বিষয়টা হলো এরকম যে সোলার এনার্জি আমরা বলি কস্টলি, কিন্তু আমরা যে ডিভাইসগুলি চালাবো সেগুলি যে এনার্জি এফিসিয়েন্ট হয়, যেমন আমরা এখন এলইডি লাইট জ্বালাচ্ছি, তাহলে পুরো জিনিসটার দাম কমে আসে এবং সোলার খুব মানুষের জন্য সহজলভ্য হয়ে যায়। আমরা এখন সেদিকেই যাচ্ছি। তো ওয়ার্ল্ডের যে গতি, তাতে 2050 এর মধ্যে আমরা ওই জায়গায় পৌঁছে যাবো। তখন হয়তো কয়লা, গ্যাস চাষগুলি বাণিজ্যিকভাবে বিমানের ব্যবহার কি তখন আরো বেড়ে যাবে। এখনো এক্সপেরিমেন্ট চলছে, এটা আরো অনেক এক্সপেরিমেন্ট করতে হবে। দিস ইজ জাস্ট এ বিগিনিং। এগুলো মোটামুটি। ডক্টর জাহিদ হাসান মাহমুদ, আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশের একজন বোধহয় বিজ্ঞানী রয়েছেন, তিনি একটা সেল হেলিকপ্টার জাতীয় কিছু একটা আবিষ্কার করেছিলেন, সেটাও যদি যুক্ত। ধন্যবাদ। যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে
ঢাকা ইউনিভার্সিটির ও ছাত্র ছিল, অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরই ছাত্র ছিল। পরে শিক্ষক হয়। ও উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে চলে যায় কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে, এবং সেখানে কুইন মেরি ইউনিভার্সিটিতে এখন বর্তমানে রয়েছে। ওখানে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। যেটা হয়, কুইন মেরি ইউনিভার্সিটি একটা প্রজেক্ট নেয় 2011 সালে। এটা হচ্ছে বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার ওরা তৈরি করে। এই হেলিকপ্টারটা ওরা উদ্ভাবন করে এবং এটা এনার্জি এফিশিয়েন্ট হেলিকপ্টার হিসেবে বিবেচিত হয়। ওদের টার্গেট ছিল তিনটা। একটা হচ্ছে লাইট মেটেরিয়াল, এবং হেলিকপ্টারটা যেন ওজনে কম হয়, ডিউরেবিলিটি যেন থাকে, এবং এনার্জি এফিশিয়েন্ট। এই তিনটা গোলই ওরা সাকসেসফুলি অ্যাচিভ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি হেলিকপ্টারে দুটো প্রপেলার থাকে, কিন্তু এক্ষেত্রে যেহেতু সোলার সেল দিয়ে হেলিকপ্টারটা চলবে বা চালানো হবে, এই জন্য সোলার সেলের যেহেতু জায়গা বেশি লাগে, এই কারণে ওদের পাখাগুলো একটু বিস্তৃত হয়, এবং এই বিস্তৃত পাখাগুলো অ্যাকোমোডেট করার জন্য দুটো প্রপেলারের জায়গায় ওরা 4টা প্রপেলার ব্যবহার করে। এই কারণে ওই হেলিকপ্টারটি ওরা কোয়াড রোটর বা কোয়াড কপ্টার হিসেবেও বিবেচনা করে। এই ছিল ওদের প্রাথমিক কাজ, এবং এটা একটা সিমুলেটর, সোলার সিমুলেটর দিয়ে ওরা ফ্লাইং ক্যাপাসিটিও মাপে, এবং ফ্লাইং ক্যাপাসিটি ওরা যখন ইনিশিয়ালি রিসার্চ করে দেখে সিমুলেশনে, ঠিক সেটাই ওরা পরবর্তীতে যেটা ইনস্টলেশন করে সেটা ম্যাচ করে যায়। এটা ছিল বাংলাদেশে উদ্ভাবকদের তৈরি করা, যদিও উনি বিদেশে আছেন, প্রথম সোলার হেলিকপ্টার পৃথিবীর। আর আসার কথা যে ওই টিমে বাংলাদেশের আরেকটি ছাত্র ছিল, ওর নাম হচ্ছে সাকির আহমেদ। তো পুরো টিমটা আরেকজন অধ্যাপক ইয়ে করেন, গাইডেন্স দেন, লিডারশিপ দেন। উনি হচ্ছেন প্রফেসর আন্তোনিও মুনজিজা। এটা ছিল ফার্স্ট এক্সপেরিয়েন্স ইন দি ওয়ার্ল্ড, অ্যান্ড আমাদের গর্বের বিষয় যে আমাদেরই ছাত্র, আমাদেরই শিক্ষক এখন ওই বিশ্ববিদ্যালয়ে কাজ করছে। এবং পরবর্তী সময়ে উনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের সাথে অনেকগুলো রিসার্চ কোলাবোরেশন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমরা আশা করছি ওই কুইন মেরি ইউনিভার্সিটির সাথে সোলার এনার্জিতে আমরা বেশ কিছু রিসার্চ ইনিশিয়েটিভ নিতে পারবো। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমি একটু মোহাম্মদ ইনামুল করিম পাভেল, আপনার কাছে এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাচ্ছিলাম, যে নিশ্চয়ই একটা বড় অগ্রযাত্রা হিসেবে দেখবেন। আমি বলবো যে এটা সোলার এনার্জির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা। আমরা এতদিন সোলার এনার্জিকে বিভিন্ন কাজে ব্যবহার করেছি, কিন্তু উড়োজাহাজ উড্ডয়নের ক্ষেত্রে ব্যবহারটাই প্রথম। আমরা গবেষণা চলছে অনেকদিন, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে অনেকদিন ধরে গবেষণা চলছে এটাকে কিভাবে এফিশিয়েন্ট করা যায়। আমরা এখন জানি যে এটা যে প্লেনটা চলছে এটার গতি খুব বেশি না, বাট স্টিল এটা পৃথিবী প্রদক্ষিণ করছে। তো আমরা আশা করি যে যদি এই গবেষণা আরো ডিটেইল আকারে আরো গবেষণা হয়, বিভিন্ন দেশে আমরা জানি এটা গবেষণা চলছে। তো আশা করছি টেকনোলজিটা আরো ইমপ্রুভ করবে, আমরা হয়তো আরো এফিশিয়েন্ট সোলার সেল পাবো, যেটা দিয়ে হয়তো এত বড় আকারের যে প্লেন আমরা তৈরি করেছি এখন, সেটা হয়তো আরো সাইজে কমিয়ে নিয়ে আসা সম্ভব হয়, আরো বেশি স্পিড হবে। এবং এটা আমরা যে এখন বর্তমানে যেসব উড়োজাহাজ ব্যবহার করছি উড্ডয়নের কাজে, সেইগুলোর একটা রিপ্লেসমেন্ট হিসাবেই কাজ করবে অদূর ভবিষ্যতে, সেটাই আমাদের আশাবাদ। ডক্টর সাইফুল হক, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। এটার ক্ষেত্রে আগের বার পরীক্ষা যখন 26 ঘন্টা একটানা সে উড়েছিল, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন সে ব্যাক করলো 24 ঘন্টার এনার্জি আবার সেভ ছিল তার ভিতরে। এই যে সেভ করে আসলে এটাও তো একটা অগ্রযাত্রা, গবেষণায় প্রমাণ হলো যে এগিয়ে যাচ্ছে, এবং এটাকে আসলে কমার্শিয়ালি ভায়াবল করার জায়গাগুলো আসলে কি? এটা হলো আসলে এনার্জি সেভ করার জন্য মূলত আমাদের লাগে ব্যাটারি। এই প্ল্যানে লিথিয়াম আয়ন ব্যাটারিটা ইউজ করা হয়, যেটা আমি বললাম যে দিনের বেলা ওরা এমনভাবে ডিজাইন করেছে যে একটা অংশ প্লেন চালাতে লাগবে আর একটা অংশ তার ব্যাটারিতে চলে যাবে আর কি, এবং সে ওই যে বেশি হাইটে চলে যে বেশি এনার্জি সে ক্যাপচার করতে পারে, তাতে করে তার স্টোরেজটা থাকে এবং রাত্রেবেলা সে চলতে পারে। এবং রাত্রেবেলা এমন রুট সে ফলো করে যেটা তার ফ্রিকশনাল লস কম হয় এবং সে তাড়াতাড়ি গতিটা নিতে পারে আর কি। যার জন্য আগে ছিল 72 আওয়ার্স, এইবার সেটা 120 ঘন্টা চালাবে। মানে 120 ঘন্টা মানে 5 দিন। 5 দিন যদি সাকসেসফুলি চলে, তার মানে তাহলে আরেকটা ধাপ তার আগে, তারপরে আরো লং ফ্লাইটে তারা যাবে আর কি। এবং এটার মানে রিপ্লেসমেন্টের জায়গাটা তো আমরা তাহলে পাবো, জ্বালানির রিপ্লেসমেন্টটা। এই প্রক্রিয়া মূলত আসলে এই যে সৌরশক্তির যে বেসিক সৌরশক্তিটা ব্যবহার হলে কি পরিমাণ শক্তিটা মূলত যে কোনো সেলের ক্ষেত্রে আমরা ডক্টর জাহিদ হোসেন মাহমুদ আপনার কাছে জানতে চাইবো যে একটু টেকনিক্যাল জায়গা থেকে আমরা সৌরশক্তির কতটা ব্যবহার করতে পারি আমরা? আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার প্রচুর পরিমাণে আছে। আমরা যদি একদম গ্রামের দিকে চলে যাই, সোলার ইলেকট্রিসিটির বিশাল ব্যাপক মানে প্রয়োজন আছে। আমরা জানি সোলার হোম সিস্টেমগুলো বাংলাদেশের গ্রামের অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে ব্যবহার হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে গ্রামে সোলার ইরিগেশন দরকার, কৃষকদের জন্য সোলার ইরিগেশন, এবং এক্ষেত্রেও প্রচুর ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে। এছাড়া আমাদের যেই জায়গাগুলোতে ন্যাশনাল গ্রিড লাইন যায়নি,
সেখানে সোলার সেল দিয়ে বা সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটির প্রয়োজন আছে। আমরা এটাও জানি যে পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু মোবাইল টাওয়ার আছে, সেই মোবাইল টাওয়ারগুলো মোবাইল কোম্পানির টাওয়ার, সেগুলো সোলার সেল দিয়ে সোলার প্যানেল দিয়ে ওদের এনার্জিটা পাওয়া যাচ্ছে। তো এইগুলো কিছু অ্যাপ্লিকেশনের কথা বললাম। আর আমরা জানি যে আমাদের ঢাকায় রাজুক কর্তৃপক্ষ ওরা কিছু নীতিমালা নিয়েছে যে বিল্ডিং যেগুলো নতুন যেগুলো হবে ঢাকা শহরে সেগুলোর মাথায় সোলার সেল সোলার প্যানেল থাকতে হবে। এটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি, সোলার সেল যদি ব্যবহার করি বা সোলার প্যানেল তাহলে আমাদের এনার্জি সেভিংটা হবে। আমরা ইলেকট্রিসিটি যেই সোর্সগুলো থেকে নিচ্ছি তার পাশাপাশি অল্টারনেটিভ একটা সোর্স থাকার ব্যবস্থা আছে। তো মোটামুটি এগুলো চলছে বাংলাদেশে। যেহেতু এনামুল কবির আপনার কাছে আসবো, আপনারা যেহেতু কাজ করছেন ইটকল এই বিষয়টা নিয়ে, স্যার যেগুলো বিষয়গুলো বললাম, সেক্ষেত্রে এখন ব্যবহারের হারটা কিরকম বাংলাদেশের মানুষের ভিতরে? আমরা 2002 সালে আসলে অনেক আগে, প্রায় 12 বছর হয়ে গেছে আমরা প্রোগ্রামটা শুরু করি। তখন সোলার হোম সিস্টেম প্রোগ্রাম আমরা প্রথম হাতে নিই। তো সেটা মূলত একটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে গভর্নমেন্টের, আমরা যদি ইটকল একটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি একটা আর্থিক প্রতিষ্ঠান, অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান। তো সরকারের উদ্যোগে এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা আমরা প্রোগ্রামটা প্রথম স্টার্ট করি। তো খুব স্বল্প পরিসরে আসলে আমরা শুরু করেছিলাম। তো প্রথম আমাদের টার্গেট ছিল যে মাত্র 50,000 সোলার হোম সিস্টেম আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা স্থাপন করব আমাদের এই প্রোগ্রামে। তো সেটা খুব সাকসেসফুলি আমরা করি এবং গ্রাজুয়ালি এটার হার ব্যাপকভাবে বাড়তে থাকে। তো সর্বশেষ আমি বলতে পারি যে গত বছর 2014 ডিসেম্বর বা এই আজ অবধি আপনি বলতে পারেন যে প্রায় আমরা 35 লক্ষেরও অধিক সোলার হোম সিস্টেম আমরা স্থাপন করেছি। তার মানে দাঁড়াচ্ছে এরকম যে বাংলাদেশের প্রায় 10% লোক এখন সোলার হোম সিস্টেম ব্যবহার করে, সোলার এনার্জি থেকে তারা বিদ্যুৎ পাচ্ছে। যারা বিদ্যুতের সরাসরি আওতায় নেই তারাই ব্যবহার করছে নাকি যাদের আওতায় আছে তারা? আমরা মূলত কাজ করছি যেসব এরিয়াতে বিদ্যুৎ নাই, যেসব এলাকাতে বিদ্যুৎ নাই, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের যে গ্রিড লাইন সেটা পৌঁছে নাই, সেসব এরিয়াতেই আমরা কিন্তু মূলত কাজ করছি। সেখানে আমরা সোলার হোম সিস্টেম স্থাপন করছি। আমাদের প্রায় 45টা সহযোগী সংস্থা কাজ করে, অনেকগুলা বেশ বড়, আবার কিছু বিভিন্ন এরিয়া স্পেসিফিক অর্গানাইজেশন আছে। তো গ্রামীণ শক্তি, RSF, এই ধরনের বেশ কিছু অর্গানাইজেশন আমাদের সাথে কাজ করছে। তো তাদের সম্মিলিত প্রয়াসে আমরা এই পর্যন্ত 35 লক্ষেরও বেশি সোলার হোম সিস্টেম স্থাপন করতে পেরেছি এবং আমাদের টার্গেট হচ্ছে আগামী 2018 সালের মধ্যে সর্বমোট 60 লক্ষ সোলার হোম সিস্টেম আমরা স্থাপন করব বাংলাদেশের যেসব এরিয়াতে বিদ্যুৎ নাই সেসব এরিয়াগুলোতে। এটা হচ্ছে সোলার হোম সিস্টেম প্রোগ্রামে আমাদের টার্গেট। এর বাইরেও সোলার হোম সিস্টেম কিন্তু ব্যবহার হচ্ছে। আমাদের এই প্রোগ্রামের আমাদের যে সহযোগী সংস্থা যারা কাজ করছে তাদের সাফল্য দেখে অনেকেই আসলে প্রাইভেট সেক্টর এর অনেক অর্গানাইজেশনে এখন কিন্তু সোলার হোম সিস্টেম স্থাপন শুরু করেছে আমাদের প্রোগ্রামের বাইরেও। এটা বলবো আমরা বলবো যে এটা একটা বিরাট সাকসেস আমাদের। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সোলার এনার্জিকে জনপ্রিয় করতে পেরেছি বাংলাদেশে এবং এর ফলে অনেকগুলো অর্গানাইজেশন শুধু যেসব এরিয়াতে বিদ্যুৎ নাই সেসব এরিয়া শুধু না, যেখানে বিদ্যুৎ আছে সেসব এরিয়াতেও লোকজন এই সোলার হোম সিস্টেম বিকল্প হিসাবে এই সোলার হোম সিস্টেমটা নিচ্ছে। তো এটা আমাদের সোলার হোম সিস্টেম প্রোগ্রাম সম্পর্কে বললাম। আমরা আরেকটা বড় যে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে সোলার ইরিগেশন। সেটা নিয়ে আমরা কথা বলবো, তার আগে একটা বিরতি নিতে হবে। এসে আমরা সোলার ইরিগেশন একই সাথে এই যে পদ্ধতিটা আমরা ব্যবহার করি সেটা আসলে সাধারণ মানুষের কাছে মানে তার যে স্বল্প মূল্যে সে নিতে পারছে কিনা, সেখানে আসলে গবেষণার জায়গা রয়েছে কিনা, সে গবেষণা করে সেটার দাম কমানোর সুযোগ রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে একটা বিরতি নিয়েছি। দর্শক আমাদের সাথেই থাকবে নিশ্চয়ই। আবারও স্বাগত। প্রাসঙ্গিকে আমরা কথা বলছিলাম সৌরশক্তির ব্যবহার নিয়ে। স্যার আপনার কাছে আসবে ডক্টর সাইফুল হক, ব্যবহার নিয়ে বলছিলেন যে বিভিন্ন ধরনের ব্যবহার আমরা দেখি, হোম সার্ভিসের ক্ষেত্রে দেখে থাকি, কিন্তু এই ব্যবহারের ক্ষেত্রে যদি আমাদের এখন পর্যন্ত খরচ যেটা হচ্ছে বা কস্ট যেটা হচ্ছে সেটা আসলে কি পরিমাণ এবং এটা কমানোর জায়গা আসলে কাজ হচ্ছে কিনা? বর্তমানে সোলারের যে প্রযুক্তি দেশে আছে, আমরা সৌর প্যানেল থেকে সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করে সরাসরি আমাদের নিজস্ব গ্রিডে দিয়ে দিতে পারি দিনের বেলায়। তখন আমার কোনো স্টোরেজ করতে হয় না। তাতে আমার খরচ কিন্তু অনেক কম। নর্মালি একটা ডিজেল পাওয়ার প্ল্যান্ট বা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের যে খরচ সেগুলি হলো 17 টাকা পার ইউনিট, আর সোলার থেকে আমার পার ইউনিট খরচ আসে 13 টাকা। এটা কি ইনস্টলেশন কস্ট সহ? এভরিথিং সহ।
যখনই আমি এটা রাত্রে ব্যবহার করতে চাই তখন আমাকে স্টোরেজ করা মানে আমাকে ব্যাটারি একটা হিউজ পরিমাণ নিতে হয়, তখন কষ্ট বেড়ে যায়। তো আমাদের কার্যক্রম যেগুলি দিনের বেলা হয় অফিস আদালত, সেখানে আমরা সোলার ব্যবহার করব, রাত্রেবেলা আমরা গ্রিডটা ব্যবহার করি। এইভাবে আমরা উই ক্যান ব্যালেন্স দিস থিং, এটা করলেই হয়ে যায়। আর দিন দিন কমে, 1 বছর আগেও সোলার সেলের দাম ছিল পার ওয়াট $2 উপরে, এখন সেটার দাম হলো মাত্র 0.56 সেন্ট। তাহলে আমি বলি কি পরিমাণ দাম কমে যাচ্ছে, সামনে আরো কমে যাবে। সো আমি দেখি যে আমরা যদি আরেকটু গবেষণা করে আরো এটার ভিতরে নজর দিই তাহলে এটাকে কস্ট এফেক্টিভ করে ফেলা যাবে। আর আমাদের দেশে রুফটপ, যেহেতু জায়গার সমস্যা, এতগুলি বিল্ডিং রয়ে গেছে রুফটপ, সরকারি বেসরকারি, পোর্টস, ক্যান্টনমেন্টস, এগুলিকে যদি আমরা প্যানেল দিয়ে উৎপাদন করে সেই বিদ্যুৎটা দিনের বেলা গ্রিডে দিই, সেই বিদ্যুৎটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের বিপুল পরিমাণ এনার্জি সেভ হবে। এটা ইন্ডিভিজুয়াল এই বিভিন্ন জায়গার কথা বলেন, এটা কি ন্যাশনাল গ্রিডের সাথে ন্যাশনাল যুক্ত গ্রিডে করা দেওয়া সম্ভব? সম্ভব, অলরেডি দেওয়া হচ্ছে, অলরেডি পরীক্ষামূলক। আমরা 2007 সালে প্রথম পরীক্ষামূলকভাবে এটা ডেমনস্ট্রেশন করি মিনিস্ট্রি অফ পাওয়ারকে, আমাদের ইনস্টিটিউটে, যে এবার দেওয়া সম্ভব। এখন তো এটা একদম আপনি তো একটা মিনি গ্রিড করেছিলেন। মিনি গ্রিড করেছিলাম আমরা, এটা মতলবে আমরা করে দেখিয়েছি যে দেশীয় প্রযুক্তি দিয়ে একটা মিনি গ্রিড করে আমরা নর্মাল ইলেকট্রিক মতো সব পোল টোল দিয়ে, লাইন দিয়ে, বাসায় বাসায় ইলেকট্রিসিটি দিয়ে দেখিয়েছে যে এইভাবে একটা সোলার প্ল্যান্ট করা সম্ভব। এবং এটাকে আমরা ঢাকার থেকেই মেনটেন করতাম। ওখানে আমরা ভিলেজ একটা এনার্জি টিম করে দিয়েছি, ওদেরকে ট্রেনিং দিয়ে আসছি। ছোটখাটো সমস্যা হলে ওরাই ঠিক করতো, কোনো মেজর সমস্যা হলে আমাদেরকে বলতো। আর যেহেতু প্রযুক্তিগুলি দেশে তৈরি, সাথে সাথে ওরা সার্ভিস টাইমে নির্বাচন, আর বিদেশে হলে হতো কি ওটা নিয়ে বসে থাকতে হতো। এবং এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না, ভালোভাবেই চলছে সবকিছু। ডক্টর জাহিদ হোসেন মোহাম্মদ, আপনার বোধহয় একটা প্রজেক্ট ছিল এই বিষয়ে, যে বরগুনাতে। জি, আমাদের প্রজেক্টটা বরগুনার পাথরঘাটা, ওটা একদম সুন্দরবন উপকূলে, এবং ওটা প্রজেক্টটা হচ্ছে একটা জেলে পল্লীতে। ওই জেলেদের সাথে আমাদের কথা হয়, ওখানে কোনো ইলেকট্রিসিটি যায় না, কোনো গ্রিড লাইন নাই। তারপরে আমরা বিজ্ঞান মন্ত্রণালয় থেকে একটা স্পেশাল অ্যালোকেশন পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ডিপার্টমেন্টে। ওটা আমাদেরকে অ্যালোকেশনে আমাদেরকে দেওয়া হলো 15 লক্ষ টাকা। ওই টাকা নিয়ে আমরা ওখানে গেলাম, ফিল্ড স্টাডি করলাম। তারপরে আমরা ওই টাকা দিয়ে 2.5 কিলোওয়াট পর্যন্ত মিনি গ্রিড ইনস্টলেশন করেছি। এই 2.5 কিলোওয়াট দিয়ে আমরা ওখানে 60 ফ্যামিলি, 60টা পরিবারকে ইলেকট্রিসিটি দিচ্ছি। এবং সাইফুল অক্সাদ যেটা বললেন, ওনাদের মতোই আমরা ওখানে পোল, তারপর ডিস্ট্রিবিউশন লাইন, এগুলো সবকিছু সহ, এবং বাড়িতে বাড়িতে যে ইয়ে করে দেওয়া ডিস্ট্রিবিউশন বক্স, এগুলো পর্যন্ত আমাদের ওই প্রজেক্ট থেকে দেওয়া হয়েছে। আর আরেকটা কাজ হচ্ছে যে ওখানে একটা টেকনিক্যাল টিম আমরা ডেভেলপ করতে পেরেছি, যে টেকনিক্যাল টিম ম্যানেজমেন্ট দেখছে এবং ওখানকার টেকনিক্যাল যে সমস্যাগুলো তারা নিজেরাই ওখানে ওই প্রযুক্তি শিখে নিয়ে ওটার সমস্যার সমাধান করে। আর আমাদের ঢাকায় যে টিম আছে, আমাদের রিসার্চ টিম, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন অধ্যাপক আছেন, ডক্টর হাবিবুর রহমান। আমরা দুজন মিলে এটা মেনটেন করছি, মনিটরিং করছি। আমরা প্রতি 3 মাস বা 6 মাসে একবার করে ওখানে যাই। এইভাবে একটা কমিউনিটি ডেভেলপমেন্টও হয়ে গেছে, যে শুধুমাত্র যে এনার্জি পাচ্ছে, ইলেকট্রিসিটি পাচ্ছে মানে তা না। এটা যে বোঝা যাচ্ছে ছোট গ্রিডেও আমরা সম্ভব। ছোট গ্রিডেও, আপনারা যদি মিনি ইট গ্রিডে। করে কাজ করছেন, আপনার কাছে আসছি যে এই গ্রিডটাকে বড়, বা মিনি গ্রিডটাকে, এর পাওয়ারটা যে স্যার বলছিলেন 2.5 বা এই যে কিলোওয়াট, এটাকে বড় আকারের সাথে আমাদের মূল গ্রিডের সাথে যুক্ত করার জায়গাগুলো কি তৈরি হচ্ছে? আমরা বেসিক্যালি এরকম, উনি যেটা বললেন যে 2.5 কিলোওয়াট, আমরা এখন যেটা ইটকলের মাধ্যমে আমরা যেটা করছি, যে দেশের বিভিন্ন এরিয়াতে, অফগ্রিড এরিয়াতে, যেখানে আপনার অদূর ভবিষ্যতে আপনার গ্রিড পৌঁছানোর সম্ভাবনা নাই, সেসব এরিয়াগুলোকে আমরা আইডেন্টিফাই করছি এখন। এবং সেসব এরিয়াতে আমরা 100 থেকে 250 কিলোওয়াটের সোলার মিনি গ্রিড আমরা স্থাপন করছি। এই সোলার মিনি গ্রিড দিয়ে কিন্তু ওই এলাকার জনসাধারণ, আমরা যে বিদ্যুৎ ব্যবহার করছি এক্স্যাক্টলি ওই বিদ্যুৎটাই তারা পাবে। সেই বিদ্যুতের মাধ্যমে তারা যেমন ঘরের কাজ করতে পারবে, একই সাথে তারা ওই সেচ পাম্পও চালাতে পারবে, তারা সমিল, রাইস মিল, যেগুলা ডিজেলের মাধ্যমে এখন তারা চালাচ্ছে রিমোট এরিয়াতে, সেগুলো কিন্তু এই বিদ্যুতের মাধ্যমে চালানো সম্ভব। তো সেটা আমরা অলরেডি বেশ চারটা প্রজেক্ট আমরা অলরেডি ফাইন্যান্স করেছি। এই প্রজেক্টগুলো এখন অপারেশনে, এবং এগুলো 500 থেকে 1000 পরিবারকে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে তারা বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে। এবং অদূর ভবিষ্যতে আমরা আরো বেশ কিছু সোলার মিনি গ্রিড আমাদের করার পরিকল্পনা আছে। এর বাইরেও যেমন সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে, যেমন এখন সোলার পার্কের মাধ্যমে ইউনিট, আমি আসবো সোলার ইউনিট পার্কের বিষয়, পার ইউনিট খরচ কি পড়ছে, যেটা আপনার বললেন যে 100 থেকে 150 কিলোওয়াট বা 500 পরিবার,
ইউনিট প্রতি খরচ কিরকম পড়ছে গ্রাহক পর্যায়ে? এইটা গ্রাহক পর্যায়ে যেটা খরচ হচ্ছে যে তারা আমরা যদি এখন এই খরচের হিসাবে যদি আমরা বলি, তাহলে আমাকে আসলে কম্পেয়ার করতে হবে যে আমি এখন কার সাথে কম্পেয়ার করবো, এখন তারা কি ব্যবহার করছে। এখন যদি তারা ওখানে ডিজেল ব্যবহার করে, ডিজেল জেনারেটর যদি ব্যবহার করে, সেই ক্ষেত্রে তাদের খরচ পড়বে পার ইউনিটের খরচ হচ্ছে 100 থেকে 120 টাকা। সেখানে এইসব মিনিগ্রিড প্রজেক্টের মাধ্যমে আমরা হয়তো তাদেরকে অনেক কমে 30 টাকার মধ্যে হয়তো তাদেরকে আমরা এই বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। যদিও আমরা গ্রিড এরিয়াতে আরো অনেক কম দিচ্ছি, অনেক সাবসিডাইজড, কিন্তু স্টিল আমরা এই আমরা 50% কিন্তু সাবসিডি দিচ্ছি। তারপরেও এটাকে একটা প্রফিটেবল বিজনেস করতে গেলে দেখা যাচ্ছে যেটা 30 টাকার মতো চার্জ করতে হবে, এবং সেই 30 টাকাও কিন্তু তাদের জন্য অনেক সাশ্রয়ী। কারণ ডিজেল জেনারেটর যদি তারা ব্যবহার করে, ওই প্রত্যন্ত অঞ্চলে যদি ডিজেল জেনারেটর ব্যবহার করে, সেক্ষেত্রে তার খরচ পড়বে 100 টাকার উপরে পার ইউনিট খরচ, সেটা অনেক কম চলে আসে। এবং এখন তারা বিদ্যুৎ পাচ্ছেই না যেখানে, সেখানে তারা এই মিনিগ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে তারা এখন আপনার সব ধরনের কাজই করতে পারবে, এবং এগুলো ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসকে এনকারেজ করবে ওইসব এরিয়াগুলোতে। কারণ সেখানে যেসব এরিয়াতে বিদ্যুৎ নাই, সেসব এরিয়াতে কিন্তু শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা নাই। কারণ ডিজেল জেনারেটর দিয়ে, এত কস্টলি বিদ্যুৎ দিয়ে এসব আপনার মিল কারখানা চালানো সম্ভব না। বাট সোলার মিনিগ্রিডের মাধ্যমে আমরা যেসব ইলেকট্রিসিটি দিচ্ছি, সেটা দিয়ে এই কাজগুলো করা সম্ভব, এবং আমরা সেটাই সাপোর্ট করতে যাচ্ছি। নিশ্চয়ই সম্ভব, যেহেতু আমরা দেখছি বিমান চলছে, সুতরাং এটা তো খুব সহজ বিষয়। ডক্টর সাইফুল হক, আপনার কাছে আসতে চাই যে এই যে অনেক কাজ হচ্ছে, সেক্ষেত্রে জনশক্তি বা এই ক্ষেত্রে সোলার ক্ষেত্রে যেহেতু আমরা ধারণাটা খুব বেশি পুরনো নয়, নতুন বেশি দিন হচ্ছে কাজ হচ্ছে না, এই ক্ষেত্রে আপনারা যেহেতু ইনস্টিটিউশন গড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে কি পরিমাণ জনশক্তি তৈরি হচ্ছে যারা এটা নিয়ে আসলে কাজ করতে পারবে ভবিষ্যতে? আমাদের এই ইনস্টিটিউশনটা আগে ছিল, নাম ছিল নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র, এটা একটা কেন্দ্র ছিল। এটাকে এখন আপগ্রেড করে এটাকে একটা পুরোপুরি একটা ইনস্টিটিউট করা হয়েছে। এখানে আমরা মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজি দিচ্ছি, এবং প্রতি বছর 40 জন করে আমরা ছাত্র নেই, এবং এই পর্যন্ত প্রায় 50-60 জন আমাদের 2টা ব্যাচ বের হয়ে গেছে, এখন আরো সামনে বের হবে। আর আমরা সামনে প্ল্যান করছি, যেহেতু চাহিদা অনেক, আর ইভিনিং শিফট আমরা খুলবো। এছাড়া এটার বাইরেও আমরা ছোট ছোট ট্রেনিং প্রোগ্রাম করি, 3 মাসের 6 মাসের ট্রেনিং করি, ওয়ার্কশপ করি। যেমন বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রায় 300 জনকে প্রকৌশলীকে আমরা এর ভিতরে প্রশিক্ষণ দিয়েছি সোলার উপরে, এবং তারা কিন্তু এখন সব জায়গাতে প্রজেক্টগুলি ম্যানেজ করছে। সেখানে ট্রেনিং দেওয়ার পর দেখা গেছে যে এটা একটা বিরাট একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। তারা এখন যাতে আগে যাদের একদম আগ্রহী ছিল না, এখন তারা মনে করছে হ্যাঁ সোলারকে আমাদের গুরুত্ব দিতে হবে, এবং এটা নিয়ে আমাদের বেশি সামনে আগিয়ে যেতে হবে। এইরকম যে ইম্প্যাক্টটা হবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সোলার মানে খালি সোলার পিভি না, এটার সাইডে আরেকটা জিনিস আছে, বায়োগ্যাস, সোলার থার্মাল। তো বায়োগ্যাসের উপরে আমরা কাজ করছি, যেন বায়োগ্যাসের, যেমন ধর যতগুলি আমাদের পোলট্রি ফার্ম আছে, প্রত্যেকটা পোলট্রি ফার্ম থেকে আমরা একটা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারি, সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তো অন্যান্য সেক্টরগুলিও দেখতে হবে। এছাড়া সোলারের যে ডিভাইসগুলি, যেমন লাইট, ফ্যান, এগুলি এনার্জি এফিসিয়েন্ট করতে হবে, তাহলে আমার খরচ কমে যাবে। প্লাস আমরা যেমন গবেষণা করি উন্নত চুলা, প্রত্যেকের বাসায় যে চুলাগুলি আছে, সেই চুলাগুলিতে আরো কম জ্বালানি কিভাবে লাগে, এটার উপর আমাদের গবেষণা চলছে, আমাদের ট্রেনিং, আমাদের ডিগ্রিতে এইসব প্রোগ্রামগুলি আছে। এটাকে আপনি বলতে পারেন যে এটা সমন্বিত অ্যাক্টিভিটিস, যেটার ইম্প্যাক্টটা আশা করি আপনারা কয়েক বছরের ভিতরে দেখবেন যে একটা ব্যাপক একটা সারা পড়ে যাবে এটার উপর। নিশ্চয়ই। ডক্টর জাহিদ মাহমুদ, আপনার কাছে আসবো, এই বিষয়ে আরো অনেক গবেষণা হচ্ছে, সে বিষয়ে একটা বিরতির পরে আমাদের সাথে থাকবেন। দর্শক আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। আবার স্বাগত প্রাসঙ্গিকে। আমরা কথা বলছিলাম সৌরশক্তি নিয়ে। ডক্টর জাহিদ হাসান মাহমুদ, আপনার কাছে আসছি যে স্যার আগে বলছিলেন যে তাদের ইনস্টিটিউশন থেকে অনেক জনবল তৈরির বিভিন্ন জায়গা আছে, এর বাইরে যে রিসার্চ অর্গানাইজেশনগুলো রয়েছে, সায়েন্স ল্যাবরেটরিতে কাজ হচ্ছে, সেখানে আসলে এই গবেষণার জায়গাগুলো কি কাজ হচ্ছে যেটা আমাদের সৌরশক্তির জন্য অনেক কাজে দিবে? ধন্যবাদ। আমি স্যারের রেফারেন্সে একটু কথা বলি। একটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এনার্জি, এখানে রিনিউয়েবল এনার্জি টেকনোলজিতে এমএসসিতে 40টা ছাত্র ভর্তি করা হচ্ছে। গড়পড়তায় 35টা ছেলে প্রতি বছর বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের সৌরশক্তির যে চাহিদা এবং যে পরিমাণ কাজ হচ্ছে, তাতে এই সংখ্যাটা অত্যন্ত নগণ্য। বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে রিনিউয়েবল এনার্জি টেকনোলজির আরও কোর্স চালু করা দরকার, এমএসসি লেভেলে প্রোগ্রাম চালু করা দরকার, ইভেন দেন বিএসসি লেভেল থেকেই সোলার এনার্জির উপরে কোর্স ইন্ট্রোডিউস করা দরকার। তাহলে আমাদের প্রয়োজনীয় পরিমাণ দক্ষ জনশক্তি তৈরি হবে। আচ্ছা, এবার আসি গবেষণার ক্ষেত্রে। আপনি রেফারেন্স দিয়েছেন সায়েন্স ল্যাবরেটরি, যেটা হচ্ছে বাংলাদেশ কাউন্সিল ফর বিসিএসআইআর, সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এই গবেষণা প্রতিষ্ঠানে আইএফআরডি, ইনস্টিটিউট অফ ফুয়েল রিসার্চ ডিভিশনে
একটি প্রযুক্তি নেওয়া হয়েছে, একটা প্রকল্প, সেটা হচ্ছে স্বল্প মূল্যে সৌরশক্তি এবং সৌরকোষ উৎপাদন ব্যবস্থাপনা। এই গবেষণা প্রকল্পে ইতিমধ্যে ক্যাডমিয়াম টেলুরাইড বলে একটি পদার্থ আছে, বস্তুবিজ্ঞানের পদার্থ। সেই ক্যাডমিয়াম টেলুরাইড ব্যবহার করে প্রথম সৌরকোষ বাংলাদেশে উৎপাদন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এটাতে আমরা খুব আশান্বিত এবং গর্বিত যে বাংলাদেশের প্রযুক্তিতে, বাংলাদেশের যে প্রযুক্তিবিদেরা আছেন, বৈজ্ঞানিক এবং প্রকৌশলী, তারাই কিন্তু এটা তৈরি করতে পেরেছেন। এর পাশাপাশি পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান যেটা সাভারে, সেখানে ওদের ইনস্টিটিউট অফ এনার্জি বলে একটি প্রতিষ্ঠান আছে, সেখানে সোলার এনার্জির একটা গবেষণাগার তৈরি হয়েছে। সেখানেও সৌরশক্তি উৎপাদনের জন্য যে সৌরকোষ দরকার, সেই সৌরকোষের উপরে গবেষণা শুরু হয়ে গেছে। এই যে দুটি প্রতিষ্ঠানের কথা বললাম, এই দুটি প্রতিষ্ঠানের সাথে আমাদের আন্তর্জাতিক কোলাবোরেশন আছে। মালয়েশিয়াতে ইউকেএম ইউনিভার্সিটি, ওখানে বাংলাদেশেরই একজন অধ্যাপক আছেন, ডক্টর নওশাদ আমিন। উনি এই দুটো প্রতিষ্ঠানের সাথেই জড়িত আছেন গবেষণা ক্ষেত্রে। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আইআইটি বোম্বের সাথে আমাদের একটা কোলাবোরেশন আছে, এবং ওরা যেটা করছে যে ওদের তৈরি করা সোলার সেল আমাদের কাছে পাঠাচ্ছে। সায়েন্স ল্যাবরেটরিতে যে রিসার্চ ল্যাবরেটরি আছে লো কস্ট সোলার সেলের, সেখানে আমাদের সোলার সেল ফেব্রিকেশন করার পরে ক্যারেক্টারাইজেশনের কিছু প্রকল্প আছে, কিছু ব্যবস্থাপনা আছে। তো ওরা যেটা করছে যে ওদের সোলার সেল আমাদের কাছে পাঠাচ্ছে, ওরা আমাদেরকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে যে আমাদের এখানে গবেষণাকার এটা আন্তর্জাতিক মানের। আমরা যেটা করলাম, ওদের পাঠানো সোলার সেলগুলো নিয়ে আমরা বিভিন্ন টেস্ট করে টেস্ট রেজাল্ট ওদের কাছে পাঠালাম, এবং ওরা এটা অ্যাকসেপ্ট করলো। এইভাবে আন্তর্জাতিক মানে আমাদের রিসার্চগুলো এগিয়ে যাচ্ছে। নিশ্চয়ই এটা কাজে দেবে। হ্যাঁ, আপনার কাছে আসতে চাই যে এই কাজগুলো হচ্ছে, আর একটা বিষয় হচ্ছে 2020 সালের মধ্যে আমাদের বোধহয় সরকারের ক্ষেত্রে একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে যে আমাদের যে বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে টার্গেটটা বাড়ানো হয়েছে 10% যদি হারে করা যায়। সেটার ক্ষেত্রে আসলে যে আপনারা কিভাবে কাজ করছেন যে এই হারটা বাড়ানোর ক্ষেত্রে, আর এই যে স্যার যেমন বলছিলেন যে প্রযুক্তির জায়গাটা বা সমন্বয়ের জায়গাটা, মানুষের এই বিষয়টা জানার তো একটা জায়গা রয়েছে, সেটা আসলে কিভাবে কাজ করছে? বেসিক্যালি আমরা সরকারের যে লক্ষ্যমাত্রা 2020 সালের মধ্যে প্রায় 10% নবায়নযোগ্য শক্তি থেকে সরবরাহ করা, সেই লক্ষ্য নিয়ে আসলে কাজ করছি আমরা। আমরা আমাদের সোলার হোম সিস্টেম প্রোগ্রামের আন্ডারে আমরা যে এই পর্যন্ত যা অর্থায়ন করেছি, তার মাধ্যমে প্রায় 150 মেগাওয়াটের মতো ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে সোলার হোম সিস্টেমগুলো থেকে। এর বাইরে আমাদের যে সোলার ইরিগেশন, সোলার মিনি গ্রিড বা আমাদের বায়োগ্যাস বেসড ইলেকট্রিসিটি প্রোগ্রাম, বায়োগ্যাস ডোমেস্টিক বায়োগ্যাস প্রোগ্রাম, সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু একটা পোর্শন আমরা এই যে সরকারের যে লক্ষ্যমাত্রা, তার একটা অংশ আমরা কিন্তু এদের মাধ্যমে পূরণ করতে পারছি। আর এর বাইরেও গভর্নমেন্ট বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যেমন সোলার পার্ক স্থাপন করছে গভর্নমেন্ট বিভিন্ন দেশে, বিভিন্ন এরিয়াতে। যেসব এরিয়াতে এলাকাতে আসলে কৃষিকাজ হচ্ছে না, জমি পড়ে আছে, সেসব জমিগুলোকে ব্যবহার করে সোলার মেগাওয়াট স্কেলের সোলার পার্ক স্থাপনের উদ্যোগ হাতে নিয়ে চলছে। আমরা জানি রিসেন্টলি একটা ডেভেলপমেন্ট আমি শেয়ার করতে পারি যে পাওয়ার ডিভিশন একটা 200 মেগাওয়াট ক্যাপাসিটির একটা সোলার বেসড ইলেকট্রিসিটি প্রজেক্ট এগ্রিমেন্ট সাইন করেছে। এর বাইরেও বেশ কিছু প্রজেক্ট গভর্নমেন্ট হাতে নিয়েছে। আশা করছি যে এইসব প্রজেক্টগুলোর মাধ্যমে আমরা গভর্নমেন্টের যে সরকারের যে লক্ষ্যমাত্রা, সেটা যে 2020 সালের মধ্যে 10% নবায়নযোগ্য শক্তি থেকে সরবরাহ করে, সেটা অর্জন করা সম্ভব হবে। আর প্রসারের কথা বললেন, আমরা ইটকলের মাধ্যমে আমরা যেসব কর্মসূচি হাতে নেই, সেগুলোতে আমরা আসলে সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান কাজ করছে এখানে, যেমন রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিও, এরা যারা কাজ করছেন, তাদেরকে আমরা এঙ্গেজ করি। এর মাধ্যমে এবং তাদের মাধ্যমে আমরা এই টেকনোলজিটা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করি। আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করি, যেমন এটা একটা মাধ্যম হতে পারে। আমরা প্রচার মাধ্যম যেটা আছে, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াও ইউজ করি। এর মাধ্যমে লোকজনের কাছে রিনিউয়েবল এনার্জির যে প্রয়োজনীয়তা বা এটার যে একটা ব্যবহার বৃদ্ধি করার জন্য যে উদ্যোগ, সেটার ব্যাপারে আমরা এনকারেজ করার চেষ্টা করি। সম্প্রতি আমরা যেটা করছি যে সৌরসেচ প্রকল্পটাকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। এটা আমাদের সরকারের একটা
অন্যতম গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ। আমরা চাচ্ছি এটাকে লার্জ স্কেলে এগিয়ে নিয়ে যেতে। আমরা জানি যে বাংলাদেশে প্রায় 14 লক্ষ ডিজেল চালিত সেচ পাম্প চলে। এগুলোকে আমরা যদি সোলার সৌরসেচ পাম্পের মাধ্যমে প্রতিস্থাপন করতে পারি, তাহলে এটা আমাদের দেশের জন্য একটা বিরাট সুফল বয়ে নিয়ে আসবে। নিশ্চয়ই। আপনার ডক্টর সাইফুল হক, আপনার কাছে আসতে চাই। সবকিছুর পরও হয়তো কিছু জায়গায় সংকট আমাদের থাকবেই। সেই চ্যালেঞ্জগুলো যদি বলতেন, যে এই চ্যালেঞ্জগুলো যদি আমরা মোকাবিলা করতে পারি, তাহলে আমাদের সৌরশক্তির জায়গায় আমরা আগামী বছরগুলোতে খুব দ্রুত উন্নতি করতে পারবো। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ, আমাদের দেশে বিভিন্ন রকম সৌর সরঞ্জাম আমাদের বিদেশ থেকে আমাদের আনতে হয়, কিন্তু এদের মান নিয়ন্ত্রণের কোনো ল্যাব নাই, যার জন্য খারাপ মানের জিনিসপত্র ভালো মানের সাথে চলে আসে এবং অনেক সময় জনগণ তাতে একটা সমস্যার সম্মুখীন হয়, প্রতারিত হয়। তো আমরা এখন চেষ্টা করছি, সরকারকে বোঝাচ্ছি এবং সব ইউনিভার্সিটি এবং সরকারি প্রতিষ্ঠানে বলছি যে আপনার টেস্ট ল্যাব বসান। সেরকম উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে, সায়েন্স ল্যাবরেটরিতে বসিয়েছে, আরেকটা কয়েকটা ইউনিভার্সিটি পড়াচ্ছে, আমরাও চেষ্টা করছি। তো এগুলি যদি হয়ে যায়, তখন আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিব, এই স্ট্যান্ডার্ডের নিচে জিনিসপত্র বাংলাদেশে ব্যবহার করা যাবে না, তখন মানুষ আরো এর সুফল পাবে। একটা বিষয় বললো যে আমার সহকর্মী যে বললো যে জনশক্তি তৈরি করা, অ্যাকচুয়ালি জনশক্তি খালি তৈরি করলে হবে না, তার সাথে সাপোর্টিং ল্যাব যদি না থাকে, খালি আমি তো ডিগ্রি দিলে হবে না, তাকে শিখাতে হবে, ল্যাবে রিসার্চ করতে হবে, এবং তাকে শেখানোর জন্য যে জনবল দরকার, টিচার, সেই টিচারও লাগবে। তাহলে আমি একটা সমন্বিত অবস্থায় যেতে পারবো। আমরা সবই চেষ্টা করছি, আস্তে আস্তে সবই আসবে, ল্যাব ট্যাব সবই আমরা ফান্ডিং পাবো, বাট এটা সবই সময়ের ব্যাপার, আস্তে আস্তে হবে। আরেকটা হলো আমাদের দেশে সার্বিকভাবে কিন্তু রিনিউয়েবল এনার্জির প্রতি অ্যাওয়ারনেসটা কম, অনেকে জানেই না এটাতে কি করা যায়, এটা কি সুবিধা অসুবিধা, এটা বড় লং টার্ম প্ল্যান। অ্যাওয়ারনেসের জন্য মিডিয়ার সাপোর্ট আরো বেশি দরকার, সঠিকভাবে করতে হবে, শেষ করতে হবে। আমরাও চাইবো যে জনগণ এই বিষয়ে সচেতন হবে এবং আমাদের সৌরশক্তির যে জায়গাটা, শক্তির জায়গাটা, সম্ভাবনার জায়গাটা, সেটা আমরা কাজে লাগাবো। সেই আশা রেখে আজকের মতো শেষ করছি। দর্শক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো আয়োজন নিয়ে।